আসসালামু আলাইকুম। এইচএসসি 26 কেমন আছো? জানি সময়টা খুবই ভালো যাওয়ার মতো না, সামনে পরীক্ষা। তো অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি হবে না হবে এত কিছু চিন্তা করার আসলে দরকার নাই। আমরা তোমাদের জন্য কেমিস্ট্রির তরফ থেকে বিগত বোর্ডের যে প্রশ্নগুলো আছে সিকিউ কিছু সলভ করে দিচ্ছি, যেন তোমাদের সিকিউ যেন খুব ভালো মতো কাভার হয়ে থাকে। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের বিগত যে এইচএসসি বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো একটু আমরা অ্যানালাইসিস করব। তোমরা যদি এইচএসসির প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, তোমরা দেখবা একই টাইপের প্রশ্ন কিন্তু বারবার রিপিট করে। তো একটা তুমি যদি বেসিকটা জানো কিভাবে তোমার ম্যাথগুলো করতে হবে, কোনটার অ্যান্সার কীভাবে দিতে হবে, তাহলে তুমি সবগুলোর সাথেই কোরিলেট করতে পারবে ইনশাল্লাহ। তো এত কথা বলবো না, চলো আমরা বাছাইকৃত কিছু সিকিউ দেখব, যেন এগুলো পড়লে ইনশাল্লাহ বাকিগুলো কাভার হয়ে যাবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, এটা যদি পারো বাকিগুলো বেসিক অনুযায়ী তোমরা সবগুলো শেষ করতে পারবা। একই ধাঁচের আমি সবগুলো ধাঁচ থেকে একটা একটা করে প্যাটার্ন আমি কালেক্ট করছি। চলো একটু দেখি। তো এখানে একটা কী দেওয়া আছে বলতো, পাত্র এ পাত্র বি। পাত্র এর মধ্যে আছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটা KMnO4 দ্রবণের সাথে মিশ্রিত অবস্থায় আছে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে। আচ্ছা, আর অপর পাশে আছে আয়রন গুঁড়া সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে তোমাকে এখানে প্রথমে গ নম্বরে বলছে এ পাত্রের সংগৃহীত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে এর মধ্যে তাহলে জারণ বিজারণ বিক্রিয়া দেওয়া আছে, তাই না? জারণ বিজারণ বিক্রিয়া দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রথমেই পিক করতে হবে এইগুলোর মধ্যে কোনটা জারক কোনটা বিজারক। তো আমরা কি জানি বলতো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এটা হচ্ছে কি বলতো ভাই, এটা হচ্ছে জারক। ঠিক আছে, KMnO4 হচ্ছে জারক। তাহলে আমরা লিখতে পারি, এখানে সুন্দর করে লিখবা, একটু বড় করে দিই। আচ্ছা, তাহলে এখানে জারক হচ্ছে যে KMnO4। এটা যদি জারক হয় তাহলে বিজারক কোনটা বলতো, H2O2। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড কি উভয়ধর্মী, এটা জারক হইতে পারে বিজারক হইতে পারে। যেহেতু আমরা বুঝতে পারতেছি KMnO4 একটা কি বলতো জারক, তাহলে ওইটা কি হবে বিজারক। তাহলে আমরা লিখতে পারি না, এটা যদি জারক হয় বিজারক কে আছে বলতো, বিজারক হচ্ছে যে আমাদের H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা, এখন দেখো তো এইখানে তোমার মাধ্যম কি, মাধ্যম হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, মানে কি অম্লীয় মাধ্যম আছে। তাহলে লিখে ফেলি আমরা, মাধ্যম ইজ ইকুয়াল টু H2SO4, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। এগুলো নিচে নিচে করে লিখবা, তোমরা তো জানোই সিকিউ কীভাবে লিখতে হয়। আমি যেন জায়গা বেশি খরচ নয় এই জন্য একসাথে লিখছি। আচ্ছা, তো জারক বুঝলাম, বিজারক বুঝলাম, মাধ্যমও বুঝলাম। এখন আমাকে কি করতে হবে বলতো, আমরা জারক বিজারক বিক্রিয়াগুলোকে খণ্ডিত অংশে ভাগ করি, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন এখানে কি আছে জারক, তোমরা কি জানো ভাইয়া জারকের কি হয়, জারকের হয় বিজারণ। তাহলে জারকের কি হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমি লিখতে পারি না, এখানে জারকের কি হবে বলতো বিজারণ অর্ধ বিক্রিয়া হবে। জারকের কি হয় বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে হয় দেখো, এখানে আমি দেখতে পারতেছি এখানে আমার জারক পদার্থ আছে KMnO4। তাহলে KMnO4 এটা জারিত হয়ে কি তৈরি হয়, প্রোডাক্টটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। এটাকে হবে ম্যাঙ্গানিজ 2+, কি তৈরি করে এটা Mn2+ তৈরি করে। এখন তোমার কাজ হচ্ছে যে দেখতে হবে এই যে এখানে একটা যৌগ দিচ্ছি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই ম্যাঙ্গানিজের তোমার জারণ মান কত। দেখো তো এখানে জারণ মান কত হবে, এখানে জারণ মানটা হবে 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7, তার মানে কি বলতো ম্যাঙ্গানিজের +7। তাহলে +7 থেকে +2 হচ্ছে বলতো, তাহলে কি করবে সে হচ্ছে 5টা ইলেকট্রন, মানে 7টা থেকে 2টা, মানে কি 5টা ইলেকট্রন সে গ্রহণ করবে। 5টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে বলতো, সে Mn2+ হবে। তার মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, 5টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। ভালো কথা, 5টা ইলেকট্রন গ্রহণ করলো। এখন আমি দেখবো এখানে আর কি কি মৌল আছে। দেখতে পাচ্ছি এখানে কি আছে বলতো, অক্সিজেন আছে। তো অক্সিজেনকে আমরা ওইখানে নিউট্রাল করার জন্য এখানে অক্সিজেন আছে 4টা, তার মানে কয় অণু পানি দিব, 4 অণু পানি দিয়ে দিব। এখানে আমরা কয় অণু পানি দিব, 4 অণু পানি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে যে 4 অণু পানি। আচ্ছা, এরপরে আমি দেখব এখানে আর কি যৌগ আছে।
এখানে আছে 4 অণু পানি দেওয়ার পরে আমি দেখতে পারতেছি এখানে কোনো হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেনকে নিউট্রাল করার জন্য কয়টা হাইড্রোজেন এখানে এক্সট্রা দিচ্ছি? 8টা হাইড্রোজেন এক্সট্রা দিচ্ছি। তাহলে এখানে আমি কি করব 5H প্লাস 8H প্লাস দিব, 4 দুগুণে 8 এক্সট্রা আমরা যেন ওইখানে নিউট্রাল করছি। এখন আবার দেখতেছি এখানে পটাশিয়াম কি একটা বেশি আছে না, তাহলে ওখানে আমরা কি করবো বলতো পটাশিয়াম দিয়ে দিব, পটাশিয়াম আয়ন দিয়ে দেওয়া হলাম। তাহলে কি আমার বলতো বিজারণ অর্ধবিক্রিয়া আমাদের লেখা শেষ। ঠিক আছে, আবার একটু তোমাকে আমি মনে করে দিই, এখানে জারক যেটা ছিল সেটা বিজারিত হবে, বিজারিত হয়ে Mn2 প্লাস তৈরি হয়েছে। এখানে তার জারণ মান +7, এখানে কত +2, তাহলে +7 থেকে +2 হওয়ার জন্য সে কী করবে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, 5টা ইলেকট্রন গ্রহণ করলো। এখন দেখবো এখানে আর কি কি আছে, দেখতে পারতেছি আমি 4টা অক্সিজেন আছে। তো 4টা অক্সিজেনকে নিউট্রালাইজ করার জন্য আমি ওখানে কয়টা দিছি বলতো 4 অণু পানি দিছি। 4 অণু পানি দেওয়ার পরে আবার দেখতে পারতেছি এখানে কি বলতো 8 অণু হাইড্রোজেন বেশি আছে, তার মানে এই পাশে আমি কি দিব 8H+ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরেও আবার কি আছে বলতো পটাশিয়াম এক্সট্রা থাকে, তাহলে একটা পটাশিয়াম আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি লিখবো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া শেষ, এখন আমি লিখবো জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। ওকে, জারণ অর্ধবিক্রিয়াটা এখন দেখতে পাচ্ছি জারণ অর্ধবিক্রিয়া কার হয় বলতো ভাইয়া, জারণ অর্ধবিক্রিয়া হয় বিজারকের। তাহলে বিজারকের কি হবে বলতো বিক্রিয়া হবে। তাহলে আমরা বিজারক এখানে কি আছে বলতো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড জারিত হয়ে কি তৈরি হবে, এটা জারিত হয়ে O2 তৈরি করে, কত তৈরি হয় O2। এখন একটু আমি দেখি চলো এটার মধ্যে অক্সিজেনের জারণ মান কত। এখানে অক্সিজেনের জারণ মান কত হয়, এখানে হবে -1, ঠিক আছে। ওখানে কত হচ্ছে বলতো 0 হচ্ছে, তার মানে কি -1 থেকে 0 হচ্ছে, -1 থেকে সে কী করছে বলতো 0 হচ্ছে, তার মানে কি জারণ মান বাড়তেছে। তাহলে এটা কি বিক্রিয়া বলতো এটা একটা জারণ বিক্রিয়া, জারণ মান বাড়তেছে। এখন দেখো তো কত জারণ মান বাড়ছে, -1 থেকে 0 হচ্ছে, তার মানে কি সে একটা ইলেকট্রন কি করছে বলতো ছেড়ে দিছে, একটা ইলেকট্রন ছেড়ে দিছে। ওকে, আচ্ছা এখন আমাকে বলো একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে কী হবে বলতো, সে কী করতেছে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাই না, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও 0 তৈরি করছে। এখন দেখো তো ভাই এখানে অক্সিজেন কয়টা আছে, 2টা আছে, তাই না, এখানেও 2টা আছে। মানে একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে 2টা অক্সিজেন কয়টা ইলেকট্রন ছাড়বে, 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ওকে, আচ্ছা এরপর কি আছে বলতো, এখানে কি আছে হাইড্রোজেন আছে, তাহলে ওই পাশে আমি কি লিখবো বলতো, কয়টা হাইড্রোজেন এখানে 2টা হাইড্রোজেন, তাহলে 2টা হাইড্রোজেন দিয়ে দিই 2H+। আচ্ছা অক্সিজেনের কাজ শেষ। আচ্ছা অক্সিজেন 2টা তো নিচ লিখছি, সরি একটু ভুল লিখছি ভাইয়া, এটা হচ্ছে অক্সিজেন 2, তাই না, 2টা তো এখানে আছেই, 2টা এখানে আছেই, তাহলে এটা কত 0 আছে। ওকে, এখন কিন্তু এটা সমতা হয়ে গেছে। সমতা হওয়ার পরেও আমার প্রধান কাজ কি বলতো, এই যে ইলেকট্রনটাকে ভেনিশ করতে হবে। ঠিক আছে, এখানে 5টা ইলেকট্রন আছে, এখানে আছে 2টা ইলেকট্রন। 5টা ইলেকট্রনকে ভেনিশ করার জন্য তুমি এখানে যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটা কথা হবে 10টা ইলেকট্রন হয়ে যাবে। এটা যদি 5 দিয়ে গুণ করো তাহলে কি 10টা ইলেকট্রন যাবে, তাহলে কি এই দুটি কি ইলেকট্রন কি হবে বলতো ভেনিশ হয়ে যেতে পারবে আমরা যদি যোগ করি। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে লেখা যায় 1 নম্বর সমীকরণ দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে যে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করতেছি, 1 নম্বর সমীকরণকে গুণ করতেছি আমরা 2 দিয়ে, ঠিক আছে, প্লাস 2 নম্বর যে সমীকরণ আছে 2 নম্বর সমীকরণকে আমি গুণ করতেছি 5 দিয়ে, 5 দিয়ে গুণ করার পরে কি কি থাকে অবশিষ্ট এখন আমরা লিখব। আচ্ছা একটু ভাই বসতেছি, তাহলে এখানে আসতেছে KMnO4 থাকতেছে। আচ্ছা এটা আমরা কত গুণ করতেছি 2 দিয়ে, তাহলে এখানে 2 হবে 2। আচ্ছা যোগ 10 অণু ইলেকট্রন যোগ 8 দুগুণে 16 হবে, তাহলে এটা হবে 16 অণু হাইড্রোজেন। আচ্ছা যোগ এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, এটা আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 5 অণু H2O2 মাইনাস, এটা হবে মাইনাস, ওকে মাইনাস 5 দুগুণে 10 অণু ইলেকট্রন ইজ ইকুয়াল টু লেখা যায়। এখন এই পাশে কি কি আছে লিখবো, এই পাশে আছে Mn2, Mn2কে আমরা কত দিয়ে গুণ করতেছি 2 দিয়ে গুণ করতেছি, তাহলে 2 অণু Mn2 প্লাস এবং 2 4 দুগুণে 8 অণু পানি এবং হচ্ছে যে 2 অণু পটাশিয়াম আয়ন তৈরি হচ্ছে, প্লাস এটাকে আমরা 5 দ্বারা গুণ করতেছি, 5 অণু অক্সিজেন প্লাস 10 অণু কি হচ্ছে H+ তৈরি হচ্ছে, 10 অণু H+ তৈরি হচ্ছে। আচ্ছা এটা 10, এটা তো
8 দুগুণ 16 H প্লাস হবে, এটা H2 হবে না, ঠিক আছে, এই জন্য একটু এটা হবে H প্লাস হচ্ছে। এখন এটাকে আমি একটু কাটাকাটি করি, চলো কাটাকাটি করলে আমরা দেখতে পারতেছি এখানে কি পাচ্ছি 2 অণু KMnO4, ঠিক আছে, 10 অণু ইলেকট্রন 10 অণু ইলেকট্রন মাইনাস চলে যাবে, তাহলে এখানে দেখতেছো 16 অণু কি আছে বলো তো, 5 অণু কি আছে, 5 অণু H2O2 আছে। আচ্ছা, আর 10 অণু ইলেকট্রন চলে যাচ্ছে, এখানে 16 অণু হাইড্রোজেন আছে, ওইদিকে আছে 10 অণু, তাহলে কি বলতো 6 অণু কি থাকবে বলো তো, H প্লাস থাকতেছে, 6 অণু H প্লাস থাকতেছে। আর এদিকে থাকতেছে তোমার 2 অণু ম্যাঙ্গানিজ 2 প্লাস প্লাস 8 অণু পানি প্লাস 2 অণু K প্লাস প্লাস 5 অণু অক্সিজেন, আর হচ্ছে যে তোমার এদিকে 10 অণু হাইড্রোজেন তো চলে যাচ্ছে, এই যে এটা আমরা থাকতেছে। তো এখন আমি কি করব, এখানে তোমার হচ্ছে যে দর্শক আয়ন যোগ করব। তুমি কি বলতে পারবা এই বিক্রিয়ার মধ্যে দর্শক আয়ন কোনটা? দর্শক আয়ন হচ্ছে সালফেট আয়ন। তো আমি দর্শক আয়ন অ্যাড করি, চলো এটাকে নিচে লিখতে পারলে ভালোই তো। আচ্ছা, আমি আবার লিখতেছি, দেখো। আচ্ছা, তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে যদি সালফেট দর্শক আয়ন যোগ করি তাহলে 2 অণু KMnO4, ওকে, 2 অণু KMnO4 পাচ্ছি। আচ্ছা, আর পাচ্ছি হচ্ছে যে আমরা 5 অণু H2O2, 5 অণু H2O2 5 অণু H2O2 প্লাস 6 অণু H প্লাস। 6 অণু H প্লাসের জায়গায় আমি কি লিখবো বলতে, এখন দর্শক আয়ন অ্যাড দিব। দর্শক মানে কি, সালফেট আয়ন যোগ করে দিব। এখন একটা সালফেটের জন্য 2টা করে হাইড্রোজেন লাগে, তার মানে এখানে আমি কি 3 অণু কি সালফিউরিক অ্যাসিড দিতে পারবো। তাহলে এখানে আমরা কয় অণু সালফিউরিক অ্যাসিড দিব? 3 অণু। তাহলে 3 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমরা ওখানে কি পাচ্ছি বলতো, সরি, ওখানে আমরা পাচ্ছি 2 অণু ম্যাঙ্গানিজ। এখন তার দর্শক আয়ন যোগ করে কি হবে, ম্যাঙ্গানিজ সালফেট হবে, 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট, আর হচ্ছে যে আমি এখানে পাচ্ছি 5 অণু অক্সিজেন, 5 অণু অক্সিজেন প্লাস 5 অণু অক্সিজেন প্লাস 8 অণু পানি, 8 অণু পানি, 8 অণু পানি কই, আচ্ছা এইটা আলাদা, বুঝতে পারছো, এটা হচ্ছে যে আলাদা, এটা আলাদা। 8 অণু পানি পাচ্ছি, আর কি হবে, পটাশিয়াম সালফেট পাবো। পটাশিয়াম সালফেট কয় অণু বলতো, পটাশিয়াম সালফেট হচ্ছে 2 অণু, তাহলে আমরা লিখতে পারি K2SO4, K2SO4। এটাই হচ্ছে তার সমতা। এখন ভাই একটু মিলিয়ে নিই, ঠিক আছে, আমি এখানে রাফ করে নিয়ে আসছি, তো যদি ভুল হয় তাহলে সমস্যা, এই জন্য আমি রাফটা একটু মিলাই নিচ্ছি বইয়ের থেকে অ্যান্সার। আচ্ছা, 8 অণু পানি, আমি সবটা রাফ করে নিয়ে আসছি, বুঝছো, তো রাফের মধ্যে শুধুমাত্র আনসারগুলো লেখা আছে, একটু মিলাই নিচ্ছি। এটা হচ্ছে 2 অণু KMnO4, 5 অণু H2O2 সালফেট, 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট, 8 অণু পানি, 5 অণু অক্সিজেন এবং হচ্ছে যে K2SO4, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে হবে, সমতা করতে হবে। একটু যদি আমি রিক্যাপ করি, কি করব বলতো, এখানে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দুইটা আমরা কি করব বলতো, এমনভাবে নিউট্রালাইজ করব যেন কি ইলেকট্রন কি হয়, একই হয়ে যায়, তাহলে আমরা কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি, এটাকে আমরা 5 দিয়ে গুণ করতেছি। 5 দিয়ে গুণ করার পর আমরা অবশিষ্ট কীভাবে পাচ্ছি বলতো, 2 অণু ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ KMnO4, 5 অণু H2O2, 6 অণু আমরা H প্লাস পাচ্ছি। এরপর আমি এখানে কি করতেছি বলতো, দর্শক আয়ন যোগ করতেছি। এখানে আমি কি করতেছি, দর্শক আয়ন যোগ করে পাই, দর্শক আয়ন যোগ করে এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে। এভাবে আমরা সমতা বিধান করে থাকবো। তো সমতা বিধান করার হলে এখন কথা হচ্ছে যে সমতা বিধান কোনগুলো ইম্পর্টেন্ট, একটা তো মাত্র দেখাইলাম, এই সমতাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করলে কি হচ্ছে, এটা একটা আসতে পারে। আরেকটা আসতে পারে তোমার এখানে যেমন দেওয়া আছে ফেরাস সালফেট কি আছে বলতো, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া আছে, এবং দেখো এখানে কি বলছে K2Cr2O7 দ্রবণের সাথে মিশ্রিত অবস্থায় আছে, তার মানে কি এই দুইটা আসতে পারে। তাহলে এখানে কি আছে, আমরা একটু ডি নম্বরটা দেখি কি দেওয়া আছে। বি পাত্রের দ্রবণকে, এই যে বি পাত্র,
বিপাত্রের দ্রবণকে পূর্ণ প্রশমনে এখানে মনে করো ভি দেওয়া আছে, এখানে এস দেওয়া আছে, ভি দেওয়া আছে 30 ml, এস দেওয়া আছে 0.15 মোলার K2Cr2O7 দ্রবণ যোগ করা হয়েছে বিপাত্রে। তাহলে আমি দেখতে পারতেছি বিপাত্রে তোমার কি ছিল, আয়রন ছিল, আর এখানে তুমি কি অ্যাড করছো, পটাশিয়াম K2Cr2O7 ইউজ করছো। তো এই দ্রবণ প্রয়োজন হলে উদ্দীপকের লৌহ টুকরোটির বিশুদ্ধ কিনা তা গাণিতিক বিশ্লেষণ করতে হবে। এখন লোহার বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয় করার আগে তোমার কী করতে হবে, বিক্রিয়াটাকে সমতা করতে হবে। তো চলো আমরা একটু দেখি। তাহলে এখানে আমি দেখতে পারতেছি এখানে এইটার সাথে এইটার বিক্রিয়া হচ্ছে, মানে আয়রনটা কী হবে, ফেরাস, যেহেতু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া আছে, তাহলে এটা কী তৈরি করবে বলতো, ফেরাস সালফেট তৈরি করতেছে। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে এটা হচ্ছে জারক, ওটা কি বলতো, বিজারক। তাহলে লিখি এখানে জারক হচ্ছে যে K2Cr2O7। আচ্ছা, বিজারক কোনটা বলতো, বিজারক হচ্ছে যে FeSO4। আচ্ছা, এখন দেখো তো এখানে তোমার মাধ্যম কি দেওয়া আছে, মাধ্যম দেওয়া আছে H2SO4 মাধ্যম দেওয়া আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি জারক পেয়ে গেছি, তাহলে জারকের কি হবে, জারকের হবে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে এখানে আমি লিখি বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমি লিখব বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ অর্ধবিক্রিয়া লেখা হয়ে গেলে আমি এখানে কি করবো তো, জারক যেটা আছে সেটা লিখে ফেলি। জারক কি আছে, K2Cr2O7, K2Cr2O7। এইটা বিজারিত হয়ে কি তৈরি করে, আমরা জানি Cr3+ তৈরি করে, Cr3+ তৈরি করে। এখন তুমি আমাকে বলো তো এখানে ক্রোমিয়ামের জারণ মান কত। ক্রোমিয়ামের যদি তুমি জারণ মান বের করতে যাও তাহলে তুমি দেখবা এখানে 7 দুগুণে 14, 14 থেকে 2 গেলে 12 যায়, 12কে আবার 2 দিয়ে ভাগ করলে +6 হয়। তাহলে +6 থেকে সে হচ্ছে +3 হচ্ছে। তার মানে কি, সে 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, মানে +3 ইলেকট্রন। কিন্তু এটা একটা ঝামেলা আছে, ঠিক আছে, 3টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। কিন্তু দেখো তো এখানে আমরা জানি একটা ক্রোমিয়াম কি করতেছে, 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে, কিন্তু এখানে কয়টা আছে, 2টা ক্রোমিয়াম। তাহলে 2টা ক্রোমিয়াম থেকে যখন 2টা ক্রোমিয়াম তৈরি হবে তখন সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 3 দুগুণে 6। তাহলে কি 6টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। 6টা ইলেকট্রন গ্রহণ করে সে কি করতেছে, Cr3+ তৈরি করতেছে। এখন আমি দেখব এখানে অবশিষ্ট কি আছে। অবশিষ্ট দেখতে পারতেছি অক্সিজেন 7টা আছে, তার মানে এই পাশে আগের মতো কি করবো, আমরা 7টা পানি দিয়ে দিব। 7টা পানি দিয়ে দিলে আমি দেখতে পারতেছি এখানে হাইড্রোজেনের ঘাটতি আছে। হাইড্রোজেন কত আছে বলতো ঘাটতি, 7 দুগুণে 14, তাহলে 14H+ আছে, করে ফেললাম। এখন আমি দেখবো এখানে আর কি কি বাকি আছে। অক্সিজেন হয়ে গেছে, হাইড্রোজেন হয়ে গেছে, কিন্তু কি পটাশিয়াম বাকি আছে। তাহলে এখানে আমি লিখে দিব 2 অণু কি বলতো, K2 মানে K+, 2 অণু পটাশিয়াম আয়ন আকারে আছে। পরবর্তীতে এখানে আমি দর্শক আয়ন অ্যাড করব। তাহলে 2 অণু কি আছে বলতো, পটাশিয়াম আয়ন আছে। এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়ার পরবর্তীতে আমি কি লিখব, জারণ অর্ধবিক্রিয়া। চলো লিখি জারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, জারণ অর্ধবিক্রিয়া দেখতে পারতেছি জারণ কার হয়, বিজারকের হয়ে থাকে, জারণ হয়ে থাকে বিজারকের। বিজারক এখানে কি আছে, Fe2+, এটা আছে Fe2+। আচ্ছা, Fe2+ বিজারিত হয়ে কি হচ্ছে বলতো, না জারণ হবে। জারণ হলে কি জারণ মান বাড়বে, তাহলে Fe2+ থেকে কি তৈরি হবে বলতো, Fe3+ তৈরি হবে। জারণ মানটা কি বাড়ছে না। এখন বলতো সে কয়টা জারণ মান বাড়ছে বলতো, একটা মাত্র জারণ মান বাড়ছে। তার মানে কি সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, একটা ইলেকট্রন সে কি করছে বলতো, ত্যাগ করে দিছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি Fe3+ তৈরি করছে। এখন একটু ভালো করে দেখো, এখানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করছিল, তাই না, 6টা ইলেকট্রন সে গ্রহণ করছিল। তাহলে সে ত্যাগ করার জন্য কি 6টা ইলেকট্রন সে ত্যাগ করতে হবে। তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। আমরা কি করছি, 2 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে এখানে 6, এখানে 6, এখানে 6, যেন ম্যাথ করতে সুবিধা হয়। তাহলে আমরা লিখতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া ইজ ইকুয়াল টু কি লিখতে পারি। এখন দেখো এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে আমাদের কি থাকতেছে বলতো, K2Cr2O7, আচ্ছা, প্লাস 6 অণু Fe2+, 6 অণু Fe2+ আছে। আর তার সাথে কি বলতো 14 অণু H+ আছে, প্লাস 14 অণু H+ আছে।
বিক্রিয়া করলে আমরা পাচ্ছি 2 অণু Cr3+ পাচ্ছি, প্লাস এখানে পাচ্ছি 6 অণু Fe3+, প্লাস 7 অণু পানি, আর হচ্ছে যে 2 অণু পটাশিয়াম। এখন আমি কি করব, দর্শক আয়ন অ্যাড করব। দর্শক আয়ন এখানে কি বলতো, সালফেট। তাহলে সালফেট আমরা অ্যাড করি, চলো। বা K2Cr2O7 প্লাস, আচ্ছা এখানে আমরা দর্শক আয়ন যদি অ্যাড করতে চাই, এটা হবে ফেরাস সালফেট। তাহলে কয় অণু ফেরাস সালফেট বলতো, 6 অণু ফেরাস সালফেট, প্লাস 14 অণু H+, মানে কি এখানে মাধ্যম কি ছিল, সালফিউরিক অ্যাসিড ছিল। তাহলে সালফিউরিক অ্যাসিড কয়টা হবে বলতো, 7টা সালফিউরিক অ্যাসিড। তাহলে কি 14টা H+ পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা এটা করে ফেলি। এরপর আমি এখানে কি লিখবো বলতো, ক্রোমিয়াম। দেখো ক্রোমিয়াম দুইটা আছে, Cr2SO4 3, ঠিক আছে। আচ্ছা মানে আমি দর্শক আয়ন অ্যাড করবো, এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমি দর্শক আয়ন কী অ্যাড করবো, সালফেট আয়ন অ্যাড করতে পারি। এখানে আমি দর্শক আয়ন অ্যাড করবো, এখন বলতো Fe3+ আছে, তাহলে Fe2SO4 কয়টা হবে, 3টা হবে, ঠিক আছে। সালফেটের 2 আর কি ফেরাসের 3 লিখে ফেলছি। এখন দেখো তো এখানে ফেরাস কয়টা ছিল, ফেরিক কয়টা ছিল, ফেরিক ছিল 6টা, কিন্তু আমি কি লিখছি 2টা, তারপরে কি আর কত লিখতে পারবো, 3 লিখতে পারবো। এই যে 3 দিয়ে দিলাম, ঠিক আছে, 3 লেখা হয়ে গেছে। এখন আমি আর এখানে কি অ্যাড করবো বলতো, এই যে পটাশিয়াম আছে, পটাশিয়াম কয়টা আছে, 2টা আছে, তাহলে আমি লিখতে পারি না K2SO4 প্লাস 7 অণু পানি। এই হচ্ছে তার সমতা, এই হচ্ছে কি বলতো, সমতা। তাহলে তোমার বইয়ের মধ্যে 3টা সমতা খুব ইম্পর্টেন্ট। একটা তো মাত্র দেখাইছি একটু আগে, ঠিক আছে, হাইড্রোজেন পারক্সাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। আরেকটা হচ্ছে যে K2Cr2O7 এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া। আরেকটাতে আসতে পারে KMnO4 এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া। তুমি যদি বেসিক জানো অবশ্যই সমতা করা খুবই সহজ, খুবই সহজ। এখন তোমাকে দেখতে হবে কার সাথে কার সম্পর্ক। বিক্রিয়া তো সমতা করেই ফেলছি, এখন আমি এখানে তোমাকে বের করতে বলছে লোহার টুকরা বিশুদ্ধ কিনা। তার মানে কি, তোমার যে এই যে আয়রন আছে, আয়রনের মানটা তোমার বের করতে হবে, ঠিক আছে। আর কি কি দেওয়া আছে বলতো, K2Cr2O7 এর মানগুলো দেওয়া আছে। তার মানে কি, তোমার সম্পর্ক হচ্ছে এই যে K2Cr2O7 এর সাথে 6 অণু যে ফেরাস সালফেট দেওয়া আছে এর বিক্রিয়ার সমতা, মানে এটার সাথে এটার সম্পর্ক। তাহলে আমি এটাকে পরবর্তীতে এভাবে লিখতে পারি সুন্দর করে, 1 মোল K2Cr2O7 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে তো, 6 মোল ফেরাসায়ন, 6 মোল ফেরাসায়ন লেখা যায় না। আচ্ছা এখন আমরা যদি এটার মধ্যে স্টয়কিয়াট্রিক মেথড ইউজ করে থাকি, যত মোল থাকবে, এখানে কয় মোল আছে বলতো, 6 মোল দেওয়া আছে, ওটা তার কী হবে বলতো, নিচে চলে যাবে, লবের মধ্যে চলে যাবে। এটা স্টয়কিয়াট্রিক মেথড অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে যদি এখন আমরা মোল সংখ্যার কথা চিন্তা করি, তাহলে n মোল K2Cr2O7 ডিভাইডেড বাই কত হবে বলতো, এর মোল সংখ্যা ছিল 1, বিক্রিয়াতে দেখতে পারতেছি এর মোল সংখ্যা 1, তাহলে এটা তার কি মোল সংখ্যাটা নিচে চলে যাবে স্টয়কিয়াট্রিক মেথড অনুযায়ী, এটা নিচে চলে গেল। ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো, n মোল অফ Fe2+ ডিভাইডেড বাই এর যে মোল সংখ্যা ছিল, কত ছিল, 6 ছিল, 6টা আমরা নিচে লিখতে পারি, ঠিক আছে। এখন আমি বলবো, লিখবো এখানে কি কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া ছিল লিখবো। দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে K2Cr2O7 এর V এর মান দেওয়া আছে, S এর মান দেওয়া আছে। তাহলে আমি এটাকে সুন্দর করে লিখতে পারি এইভাবে, এখানে V অফ K2Cr2O7 ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল, V এর মান দেওয়া ছিল 30 ml। আচ্ছা আমরা এখানে n এর ফর্মুলা ইউজ করব না, n এর অনেকগুলো ফর্মুলা আছে, একটু লিখি কি কি ফর্মুলা আছে। n ইজ ইকুয়াল টু W/m ইজ ইকুয়াল টু N/Na ইজ ইকুয়াল টু SV। V হচ্ছে যে আমরা লিটারে নিব, ঠিক আছে। তো আমি কি করতেছি এখানে দেখো, K2Cr2O7 এর V এর মান দেওয়া আছে, S এর মান দেওয়া আছে, তাহলে আমি কোন ফর্মুলাটা পিক করব, এই যে এই ফর্মুলাটা আমি পিক করব, SV, এই ফর্মুলাটাই পিক করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে V এর এককটা কিসে, লিটারে, ঠিক আছে। কিন্তু তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে বলতো মিলিলিটারে দেওয়া আছে, তাহলে তুমি এটাকে লিটারে কনভার্ট করতে পারবে না, খুবই সহজ, চলো করে ফেলি। 30/1000 হবে 30/1000, ঠিক আছে, 30/1000। এখন S এর মান দেওয়া আছে, S K2Cr2O7 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে এটা 0.15 মোলার, তাহলে এটা আমি লিখতে পারি 0.15 মোলার। এটা আমাদের কি, V এর মান, S এর মান দিছি আমরা K2Cr2O7 এর। এখন আমি
আয়রনের ক্ষেত্রে ইউজ করব। এখন আয়রনের ক্ষেত্রে আমি কি এই ফর্মুলাটা নিতে পারি না, N = W/M, N = W/M। তাহলে এখানে আমি আসলে W অফ Fe2+ কত আমি হচ্ছে যে বের করব, কিন্তু আমি কি M এর মান জানি? M অফ Fe2+ কত দেওয়া আছে আমরা জানি, এটা হচ্ছে যে 55.85 গ্রাম, 55.85 গ্রাম। তাহলে আমি যেভাবে লিখতে পারি না সুন্দর করে, তাহলে 6 ইন্টু কী হবে বলতো SV K2Cr2O7 ইন্টু V K2Cr2O7 ইজ ইকুয়াল টু লেখা যায় N মানে কি W/M, W Fe2+ ডিভাইডেড বাই M Fe2+। আমার বের করার দায়িত্ব হচ্ছে যে W এর মানটা বের করা। তাহলে W ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? W ইজ ইকুয়াল টু 6 ইন্টু S এর মান কত দেওয়া আছে? 0.15, V এর মান দেওয়া আছে 30/1000। ঠিক আছে, তাহলে আমাদের SV লেখা শেষ। এখন এমটা কি হয়ে যাবে? উপরে চলে যাবে, তাহলে এটা হবে 55.85। কত হবে ক্যালকুলেটর? 6 ইন্টু 0.15 ইন্টু 30 ইন্টু 55.85 ডিভাইডেড বাই 1000, এটা আসতেছে 1.508। ঠিক আছে, এত গ্রাম আসতেছে। এখন আমার বিশুদ্ধতা বের করতে হবে। মনে রাখবা, যখন তুমি বিশুদ্ধতা বের করবা প্রথমে W বের করবা, W বের করার পরে তুমি তার বিশুদ্ধতার মানটা বের করবা। এখন দেখো তো এখানে তোমার ফেয়ার আয়রন কতটুকু দেওয়া ছিল? আয়রন তোমার দেওয়া ছিল হচ্ছে যে 2 গ্রাম। ঠিক আছে, আয়রন ছিল 2 গ্রাম। এখন বলতো 2 গ্রামের মধ্যে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, মানে বিশুদ্ধ অবস্থায় আমরা পাইছি কত বলতো? 1.508 পাইছি, 1.508 পাইছি। 2 গ্রামে যদি এতটুকু পাই তাহলে আমি বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করা সহজ। আমি তাহলে এইভাবে লিখতে পারি, সুতরাং 2 গ্রাম আয়রন এর বিশুদ্ধতার মানদণ্ড শতকরা কত পার্সেন্ট হবে বলতো বিশুদ্ধ? এখন তুমি এটা ক্যালকুলেটর মানে ঐকিক নিয়মে করতে পারো। এখানে আমি বিশুদ্ধ পাচ্ছি 1.508। ঠিক আছে, কত গ্রামের মধ্যে পাচ্ছি? 2 গ্রামের মধ্যে। যেহেতু পার্সেন্টেজ করতেছি তাহলে আমি কত করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। তাহলে 1.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 100, তাহলে আমি এখানে পাচ্ছি 75.4। ঠিক আছে, পার্সেন্ট। তাহলে আমি দেখতে পারতেছি এই বিক্রিয়ার মধ্যে বিশুদ্ধ আয়রনের পরিমাণ হচ্ছে 75.4%। 75.4%, এটাই হচ্ছে যে আয়রনের বিশুদ্ধতার মানদণ্ড। উদ্দীপকের লৌহ টুকরো বিশুদ্ধ কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কত পার্সেন্ট বিশুদ্ধ বলতো? 75.4% বিশুদ্ধ, সম্পূর্ণ বিশুদ্ধ না। যদি সম্পূর্ণ বিশুদ্ধ হতো তাহলে কি হবে? আমরা 100% পাইতাম। কি করছি? সহজ কথা, আমি দেখতেছি এখানে জারক কোনটা আর কি বিজারক কোনটা। জারক এবং বিজারকের আমরা কি করছি বলতো? জারণ বিজারণ আমরা কি করছি? সমতা করছি। সমতা করার পর দেখতে পারতেছি এখানে ফেরাস সালফেট লাগতেছে 6 মোল। ঠিক আছে, আর K2Cr2O7 লাগতেছে 1 মোল। তাহলে আমি এটা কিভাবে সুন্দর করে লিখতে পারি? 1 মোল K2Cr2O7 ইজ ইকুয়াল টু 6 মোল, 6 মোল Fe, 6 মোল Fe2+, তাই না? এখন স্টয়কিয়াট্রিক মেথড অনুযায়ী যত মোল সংখ্যা থাকবে, মোল সংখ্যাটা উপরে রাখবো, আর যত মোল সংখ্যা থাকবে সেটা কি হবে? ডিভাইডে চলে যাবে। ঠিক আছে, নিচের মধ্যে চলে যাবে। তাহলে এখানে 6 ছিল, 6টা আমি নিচে নিয়ে গেছি। এখন আমি এই N এর জন্য কোন ফর্মুলা পিক করব দেখব প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। প্রশ্নের মধ্যে এই যে K2Cr2 এর জন্য দেওয়া আছে V এবং S এর মান, তাহলে N = SV, এই ফর্মুলাটা আমরা পিক করব। N = SV, কিন্তু সমস্যা হচ্ছে ভিটা কি বলতো? অবশ্যই তোমার কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। কিসে নিতে হবে? এটাকে লিটারে নিতে হবে। ভাইয়া লিটার দিয়ে করছি। লিটার দিয়ে করার পরে আমি দেখতেছি এখানে আয়রনের ক্ষেত্রে আমার যখন W এর মানটা বের করব, W এর মান বের করতে হবে, যেহেতু পার্সেন্টেজ বলা আছে বিশুদ্ধতা, তাহলে অবশ্যই আমরা N = W/M, এই ফর্মুলাতে আমরা W এর মানটা বের করছি। যেহেতু W পেয়ে গেছি, আমার এখানে দেখছি আমি বিক্রিয়ার আগে কত গ্রাম দিচ্ছে বলতো? বিক্রিয়ার আগে 2 গ্রাম দিচ্ছে, 2 গ্রাম আয়রন দিচ্ছে। আর আমি পাচ্ছি বিক্রিয়া শেষে পাচ্ছি আমরা 1.5। তার মানে কি কত পার্সেন্ট? 2 গ্রামে হয় 1.5, তাহলে 100তে কত? 100তে পাচ্ছি আমরা 75.4% বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ আয়রনের পরিমাণ 75.4%। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাই, চলো। আচ্ছা, আমি একটু অ্যান্সারটা দেখে নিই। 75.4%, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা,
চল পরের প্রশ্নে যাই। দেখো এখানে ঢাকা বোর্ড 2025-এ আসছে প্রশ্ন, আমরা সব বোর্ডের প্রশ্নগুলোই সলভ করতেছি। এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করে প্রাপ্ত মিশ্রণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো। তাহলে পাত্র এ এবং পাত্র বি এই দুইটা আমি কি মিশ্রিত করছি। মিশ্রিত করার সময় আমাকে দেখতে হবে এখানে দ্রবণটা কি ছিল। এখানেও দ্রবণ কি বলতো HCl, এখানেও দ্রবণ ছিল HCl। তার মানে আমরা যখন মিশ্রণটাকে একত্র করব, এখানে আলাদা কোনো কি নাই বলতো, আলাদা কোনো যৌগ না। তার মানে কি এটা খালি কি হবে, মিশ্রিত হয়ে যাবে, কোনো রিয়েকশন দিবে না। ঠিক আছে, H প্লাস মানে H এবং Cl তৈরি হবে। বুঝতে পারছো? একই জাতীয় জিনিস, মনে করো পানির মধ্যে তুমি পানি মিশাইছো, তাহলে কোনো রিয়েকশন হবে? খালি পানির পরিমাণটা কি হবে, বৃদ্ধি পাবে, পানির পরিমাণটা বৃদ্ধি পাবে, আয়তনের পরিমাণটা বৃদ্ধি পাবে, মোলার কি হবে বলতো, একই থাকবে। আচ্ছা, তো এখন বলছে মিশ্রণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো। এখন আমি কি করব এখানে একটা, আচ্ছা তো এখানে আমি লিখতে পারি মিশ্রণের ক্ষেত্রে যেহেতু বের করতেছি, তাহলে আমরা প্রথমে পাত্র এ এর ক্ষেত্রে, ঠিক আছে, এ পাত্রের ক্ষেত্রে পাত্র এতে কি দেওয়া আছে বলতো, ঘনমাত্রা। পাত্র এর ঘনমাত্রা আমরা কি লিখতে পারি, এস এ ইজ ইকুয়াল টু কত, দেখো তো, এস এ ইজ ইকুয়াল টু সেমিমোলার। সেমিমোলার মানে কি 0.5 মোলার, সেমিমোলার। আচ্ছা তাহলে এখানে ঘনমাত্রা লিখছি, আয়তন, আয়তন কিসে বলতো, আয়তন দেওয়া আছে VA ইজ ইকুয়াল টু 20 ml। আচ্ছা এটা তুমি মিলিটার রাখতে পারো, ঠিক আছে, কারণ মিশ্রণে যখন তুমি বের করবা সবগুলো কাটাকাটি চলে যাবে। পাত্র এর ক্ষেত্রে বললাম, তারপর কি পাত্র বি, পাত্র বি এর ক্ষেত্রে দেখো তো ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা SB ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এখানে ডেসিমোলার মানে কি 0.1 মোলার, 0.1 মোলার। তাহলে এখানে দেখছো আয়তন, পাত্র বি এর আয়তন VB ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 50 ml, 50 ml। ঠিক আছে, এখন তোমাকে বলছে এই যে মিশ্রণের ঘনমাত্রা কত হবে। মিশ্রণের ঘনমাত্রা একটা ফর্মুলা হচ্ছে যে যখন একই জাতীয় দ্রবণ হবে, এখানেও HCl এখানেও HCl, তখন আমরা জানি মিশ্রণের ক্ষেত্রে SV, ঠিক আছে, S এখানে কি বলতো, মিশ্রণের ঘনমাত্রা। তাহলে মিশ্রণের যদি বলা হয় আয়তন, মিশ্রণের আয়তন V ইজ ইকুয়াল টু কী হবে বলতো, তুমি দেখো দুইটা পাত্র তুমি যুক্ত করে দিছো, তার মানে কি আয়তন কি টোটাল সমষ্টি হয়ে যাবে না। তাহলে এই পাত্রের যে আয়তন ছিল 20 এবং কি বলতো 50, দুইটা আমি যোগ করে দেবো, তাহলে কত পাচ্ছি, 70 ml পাচ্ছি। আর হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু হোয়াট, আমি এখন SE বের করবো। তাহলে SB ইজ ইকুয়াল টু লেখা যায় SA S VA প্লাস SB VB। আচ্ছা সুতরাং এখান থেকে আমি S এর মান বের করবো, S ইজ ইকুয়াল টু SA SB কত দেওয়া আছে, 20 ইন্টু 0.5 প্লাস SB 0.50 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 70, V এর মানটা লিখছি আর কি। তো এখানে 10 পাচ্ছি, উপরে পাচ্ছি 5, 70, তাহলে 15/70 ইজ ইকুয়াল টু 15/70 ইজ ইকুয়াল টু 0.214 মোলার, 0.214 মোলার, হ্যাঁ মিলে গেছে। তাহলে 0.214 মোলার। তাহলে ঘনমাত্রা আমরা কীভাবে বের করছি, বুঝতে পারছো, মিশ্রণের ঘনমাত্রা। পরের প্রশ্নে যাই, ঢাকা বোর্ড 25-এর ডি নম্বরের প্রশ্ন। ডি নম্বরের প্রশ্ন বলা আছে, দেখো পাত্র এ বি আর একটা সি দেওয়া আছে, তাই না, আমরা এ এবং বি মিশ্রিত করছি। এখন বলছে এখানে এ পাত্র এবং কি বলতো, পাত্র এ এবং পাত্র সি, পাত্রের দ্রবণের মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে। তার মানে কি তুমি A প্লাস সি যোগ করে দিছো, এ এবং প্লাস সি কি যোগ করে দিছো। এখন যোগ করার পরে আমি দেখবো এখানে মিশ্রণ কি ছিল, দ্রবণ কি ছিল। এখানে দ্রবণ ছিল কি বলতো HCl, এখানে কি আছে বলতো সোডিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করছে। তার মানে এখানে কি হবে, একটা বিক্রিয়া হবে। ওইখানে কি ছিল বলতো, একই জাতীয় জিনিস ছিল, তাই এটা কি হচ্ছে, খালি আয়তনই বেড়ে গেছে। আর এখানে কি হবে বলতো, বিক্রিয়া হবে, রিয়েকশন হবে। তাহলে রিয়েকশন তোমার করে কি করতে হবে, এই ম্যাথটা করতে হবে। তো বলছে এ এবং সি যদি আমরা মিশ্রণ করি, মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে, মানে এটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে। দেখতেই পারতেছি এখানে একটা কি আছে বলতো, অম্ল HCl আছে এবং সোডিয়াম কার্বনেট কি বলতো ক্ষার আছে। অম্লীয় হবে না ক্ষারীয় হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমি এইভাবে তাহলে লিখতে পারি, পাত্র এর ক্ষেত্রে প্রথমে চিন্তা করি, পাত্র
এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে একটু দেখি। পাত্র এর মধ্যে তোমার আয়তন দেওয়া আছে আর কি ঘনমাত্রা দেওয়া আছে। তো আমি লিখতে পারি না এখানে আয়তন হচ্ছে যে VA। আচ্ছা, পাত্র এর মধ্যে কি আছে বলতো, HCl দেওয়া আছে। তাহলে আমি এখানে সুন্দর করে লিখতে পারি HCl, পাত্রের মধ্যে HCl দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি VHCl ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 20 ml 20 ml। তাইলে পাত্র এর আমরা ভি লিখছি। এখন এস এর মান দেখো, SHCl কত দেওয়া আছে, সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এসও পাইছি, এনও পাইছি। এখন এই HCl এর আমরা কি করতো, মোল সংখ্যা বের করতে পারি না। তাহলে আমরা লিখতে পারি পাত্র এর ক্ষেত্রে মোল সংখ্যা N HCl ইজ ইকুয়াল টু কত লেখা যায়, N ইজ ইকুয়াল টু SV, S ইন্টু ভি। তাহলে করে ফেলি আমরা 20 ইন্টু 0.5 কত পাচ্ছি আমরা, 10 পাচ্ছি। ঠিক আছে, 10 মোল পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই ভিএরটা আমরা কি এককে নিতে হবে, লিটার এককে নিতে হবে, তাই না? মিলিটার রাখলে হবে, এটাকে লিটার এককে নিতে হবে। 20 বাই কত হবে, 1000। তাহলে আমি লিখি 20 বাই 1000, এটাকে কি নিতে হবে, আমার লিটার নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারতেছি, আবার মুছি, সমস্যা নাই। হ্যাঁ, এখন আমি করি এখানে এস দেওয়া আছে 0.5, ঠিক আছে, ভি এর মান দেওয়া আছে 20 বাই 1000। আচ্ছা, এর মানটা কত হবে একটু দেখি, চলো। 20 বাই 1000, হ্যাঁ, ইন্টু 0.5। আচ্ছা, এর মানটা আমরা পাচ্ছি 0.01, ঠিক আছে, মোল। এন এর হচ্ছে যে মোল সংখ্যা আমরা করে থাকি, তাহলে আমরা এখানে NaCl পেয়ে গেছি। এখন পাত্র বি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি না। চলো, পাত্র বি, পাত্র বি না, পাত্র সি, সরি, পাত্র সি, ঠিক আছে, যে পাত্র সি এর ক্ষেত্রে এখন আমি লিখব, এখানে দেখতে পারতেছি আমি ভি এর মান কত দেওয়া আছে, ভি সোডিয়াম কার্বনেট কত দেওয়া আছে, 10/1000, ঠিক আছে, লিটার, 10/1000 লিটার। আচ্ছা, এস সোডিয়াম কার্বনেট কত দেওয়া আছে বলতো, এস সোডিয়াম কার্বনেট বের করতে হবে। আচ্ছা, এটা আমরা বের করে নিই। এখন আমরা যদি এস বের করতে চাই, আমরা একটা ফর্মুলা পারি, এক্স মানে এটা হচ্ছে যে তোমার পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজকে আমরা এক্স ধারা কনভার্ট করে থাকি, ঠিক আছে, এক্স ধারা চিন্তা করে থাকি। এখন এস ইজ ইকুয়াল টু 10x/m, এস ইকুয়াল টু কি লেখা যায় বলতো, 10x/m লেখা যায়, 10x/m লেখা যায়। আমি তাহলে লিখি 10, এখন x এর মান কত দেওয়া আছে বলতো, 5%, লিখবা এখানে x ইজ ইকুয়াল টু 5%, তাহলে 5 ডিভাইডেড বাই 10x/m। এখন বলো সোডিয়াম কার্বনেটের m এর মান কত, 106, কত হয়, 106। তাহলে আমি এখানে লিখতে পারি 50/106, 50/106। আচ্ছা, এখানে আমি এস এর মান বের করছি, এটা হচ্ছে তো মোলার। তাহলে এখান থেকে আমি n মোল সংখ্যা বের করতে পারি না সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত হবে, S ইন্টু ভি। তাহলে লিখতে পারি আমরা 10/1000 ইন্টু 50/106। আচ্ছা, 10/1000 ইন্টু 50/106। আচ্ছা, এটা আসতেছে 4.72 ইন্টু 10⁻³ এত মোল সংখ্যা। মানটা ঠিক আছে না, একটু দেখি তারও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা আমি পেয়ে গেছি। এখন আমি কি করব, দেখো, এটারও মোল সংখ্যা পাচ্ছি, এটারও মোল সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। এই বিক্রিয়াতে কতটুকু মোল, 1 মোল সমান কত, এবং এর 1 মোল সমান কত আমি পেয়ে গেছি, মানে মোলের হিসাবে। এখন আমি বলবো, দেখবো এ এবং সি আমি কি করতেছি বলতো, যোগ করতেছি। তাহলে যোগ করার পরে এখানে একটা রিঅ্যাকশন হবে, তাহলে রিঅ্যাকশনটা আমি দেখি, লিখে ফেলি, ঠিক আছে। তাহলে এখানে রিঅ্যাকশনটা কি হবে বলতো, সোডিয়াম কার্বন, সুতরাং বিক্রিয়া মিশ্রিত পাত্রের বিক্রিয়া, সুতরাং মিশ্রিত পাত্রে বিক্রিয়া কি অনুষ্ঠিত হবে বলতো, মিশ্রিত পাত্রের বিক্রিয়া অনুষ্ঠিত হবে, সোডিয়াম কার্বনেট তার সাথে HCl বিক্রিয়া করবে। HCl বিক্রিয়া করলে এটা কি তৈরি হবে বলতো, একটা হচ্ছে যে পানি তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখন সমতা বিধান করি, 2 আছে, 2 2 সমতা কমপ্লিট। ওকে,
তাহলে আমি দেখতে পারতেছি এখানে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl বিক্রিয়া করতেছে। 1 মোলের সাথে কয় মোল বলতো? 2 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতেছে। তাহলে আমি এভাবে এটাকে সুন্দর করে এভাবে গুছায় লিখতে পারি না? এখানে 1 মোল কি বলতো সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে 2 মোল HCl এর সাথে 2 মোল HCl এর সাথে। আচ্ছা, এখন তাহলে আমি সোডিয়াম ক্লোরাইড কতটুকু বের করছিলাম বলতো? সোডিয়াম কার্বনেট বের করছি আমি 4.7 × 10⁻³ তাহলে এটা লিখে ফেলি 4.7 × 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত ঐকিক নিয়মে করে ফেলি, তাহলে উপরে চলে যাবে 4.7 × 10⁻³ ডিভাইডেড বাই 2 মোল HCl এর সাথে। আচ্ছা, তাহলে কত মোল? ভাগ 2 পাচ্ছি আমরা 2.358 × 10⁻³ মোল HCl এর সাথে। আচ্ছা, এখন আমি দেখতে পারতেছি যে দেখো আমরা এই যে বিক্রিয়ার মধ্যে দেখতে পারতেছি এখানে সোডিয়াম ক্লোরাইড কত আছে 0.01, ঠিক আছে, আর সোডিয়াম কার্বনেট কত আছে বলতো 4.72 × 10⁻³ মোল আছে। এই দুইটার মধ্যে সীমিত বিক্রিয়ক দেখতেই পারতেছি এটাকে খুব কম সংখ্যায় আছে না? কত আছে বলতো 4.7 × 10⁻³। তাহলে এইটা হচ্ছে যে লিমিটিং রিয়েক্টেন্ট বা সীমিত বিক্রিয়ক। তাহলে এটার সাথে তুলনা করে কতটুকু আমাদের HCl লাগবে সেটা আমরা বের করব। বুঝতে কি পারছো? আগে তোমাকে বুঝাই। আমরা কি করব, দুইটা মিশ্রণ দেওয়া আছে, মিশ্রণে আমি মোল সংখ্যাটা বের করব। মোল সংখ্যা বের করার পরে দেখব এই দুইটা মোল সংখ্যার মধ্যে কম মোল সংখ্যাটা কোনটা। দেখতে পারতেছি কি বলতো সোডিয়াম কার্বনেট আছে কম মোল সংখ্যা, তাহলে সীমিত বিক্রিয়ক যেটা থাকবে সেটা দ্বারা আমি চিন্তা করব কতটুকু HCl আছে। ঠিক আছে, তাহলে আমি দেখব বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোলের সাথে। তাহলে আমি যে ম্যাথ করে যে বের করলাম যত মোল, অত মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত মোলের সাথে বলতো 2.35 × 10⁻³ মোল HCl এর সাথে। এতর সাথে বিক্রিয়া করবে, তাহলে বাকিটা কি থাকবে বলতো? অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আসলে দেখো তো ওই পাত্রের মধ্যে HCl কত ছিল 0.01, অনেক বেশি ছিল। ঠিক আছে, আর বিক্রিয়ায় অংশগ্রহণ করছে মাত্র এতটুকু অংশ, তাহলে বাকি অংশটা কি থাকবে বলতো? অবশিষ্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং অবশিষ্ট HCl এর পরিমাণ ইজ ইকুয়াল টু কত ছিল আগে 0.01 মোল 0.01 মোল মাইনাস 2.35 × 10⁻³ বের করবো আমরা। ঠিক আছে, কত মোল আছে? অবশিষ্ট এত মোল HCl আছে। আচ্ছা, 0.1 মাইনাস অ্যান্সার, এটা আমরা পাচ্ছি 9.4 আসার কথা। আসলে তো এটা 9.4 আসবে। আচ্ছা, এটা 1 মাসে 2, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা হবে মাল্টিপ্লাই। ভাই একটা ভুল করছি, ওকে, এটা হবে মাল্টিপ্লাই। তাহলে এটা কত পাচ্ছি আমরা? মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 9.4 × 10⁻³ 9.4 × 10⁻³ আচ্ছা, তাহলে এটা আমরা কি যাব 9.4 × 10⁻³ 9.4 × 10⁻³ 9.4 × 10⁻³ 0.01 মাইনাস অ্যান্সার ইজ ইকুয়াল টু আমরা 6 × 10⁻⁴ মোল HCl এতটুকু অবশিষ্ট থাকতেছে। যেহেতু আমরা দেখতে পারতেছি বিক্রিয়া শেষে কিছু পরিমাণ HCl অবশিষ্ট আছে, তাহলে দ্রবণটা কি আছে বলতো? দ্রবণটা অম্লীয়। সুতরাং দুইটার মিশ্রণের কারণে যে দ্রবণটা তৈরি হবে, দ্রবণ কী হবে বলতো? অম্লীয় হবে। ওকে, আচ্ছা, কীভাবে করছি আরেকবার একটু রিভিশন দিই। দুইটা পাত্র একত্রিত করছি এবং দেখছি দুইটা পাত্রের মধ্যে দুই ধরনের কি আছে? যৌগ আছে। দুই ধরনের যৌগ থেকে আমি কী করবো? প্রথমে
n বের করব, দুইটার মোল সংখ্যা বের করে ফেলবো। মোল সংখ্যা বের করার পরে আমি কি করব, এই যেটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট থাকবে সেটার মাধ্যমে আমি কি করব বলতো, লিমিটিং রিঅ্যাকট্যান্ট থেকে আমি অপর যে HCl মানে অপর যে যৌগ থাকবে সেটার আমরা মোল সংখ্যা বের করব। বিক্রিয়ার মধ্যে দেখতে পারতেছি 1 মোলের জন্য দরকার 2 মোল HCl, 1 মোলের জন্য তোমার দরকার 2 মোল HCl। তাহলে মাত্র ম্যাথ করে যেটা বের করলাম, অত মোল সোডিয়াম কার্বনেটের জন্য কত মোল HCl লাগবে, ঠিক আছে, কত মোল HCl লাগবে। ওকে, আচ্ছা বের করে ফেললাম। এখন বের করে আমরা দেখব আগে তোমার বিক্রিয়ার আগে যতটুকু ছিল, কত ছিল বলতো, 0.01 মোল ছিল, ঠিক আছে। এর থেকে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে মাত্র এতটুকু, 9.4 × 10⁻³ তাহলে এটা যদি মাইনাস করে দিই আগের থেকে এটা, তাহলে আমরা কি অবশিষ্ট HCl পাচ্ছি। যেহেতু অবশিষ্ট আমরা HCl পাচ্ছি, তাহলে দ্রবণটা কি আছে বলতো, দ্রবণটা হচ্ছে অম্লীয়। ক্লিয়ার, দ্রবণটা হচ্ছে অম্লীয়। আচ্ছা এরপর ভাইয়া পরের ম্যাথটা দেখি কি করা আছে। এটা যশোর বোর্ড 2025 সালে চলে আসছে। দেওয়া আছে উদ্দীপকের বি পাত্র। আচ্ছা এখানে একটু ঝামেলা করছে যে টাইপিং করছে, এখানে এইটা হচ্ছে যে সি পাত্র, এটা হচ্ছে যে বি পাত্র, ঠিক আছে। এখন তাহলে বলছে বি পাত্র মানে কি, এই পাত্রের নিয়ে কথা হচ্ছে। বি পাত্রের মধ্যে উদ্দীপকের বি পাত্রের দ্রবণে দ্রবীভূত ক্ষারের পরিমাণ নির্ণয় করো। তার মানে কি, এখানে একটা ক্ষার আছে এবং তোমাকে দেওয়া আছে কি বলতো, ক্ষারটা কি আছে, MOH। কি দেওয়া আছে, MOH। এখন আবার তোমাকে বলা আছে M এর পারমাণবিক ভর 39। তুমি বলো তো পারমাণবিক ভর 39 হলে সেটা কি, সেটা হচ্ছে পটাশিয়াম, তাই না। তাহলে আমরা লিখব যেহেতু M এর পারমাণবিক ভর কত, সমান 39, সুতরাং M হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে। সুতরাং MOH সমান KOH বের করে ফেললাম। MOH হচ্ছে যে আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড তোমার কি বের করতে বলছে বলতো, এটার পরিমাণ বের করতেছে। পরিমাণ মানে কি, W = হোয়াট তোমাকে বের করতে বলছে, W = হোয়াট বের করতে বলছে। এখন আমরা কি একটা ফর্মুলা জানি, এখানে কি কি দেওয়া আছে আগে আমরা একটু লিখি চলো। এখানে কি কি দেওয়া আছে বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্রের ক্ষেত্রে তোমার এখানে মোলারিটি মানে S এর পরিমাণ দেওয়া আছে, S = 0.04 মোলার। ওকে, আচ্ছা আবার এখানে কি দেওয়া আছে, V = দেওয়া আছে 600 ml। ml-কে তুমি প্রথমে যদি লিটার নিতে চাও তাহলে আমি লিটার করলাম। আচ্ছা এখন তোমাকে এখানে কি করতে হবে বলতো, আচ্ছা এটা ml এ রাখি ধরি, ঠিক আছে। এটা কত দেওয়া আছে, 600 ml দেওয়া আছে, 600 ml দেওয়া আছে। এখন তোমাকে এখানে বলছে W = হোয়াট তোমাকে বের করতে হবে, W = হোয়াট। আবার আমরা এখানে জানি M যদি 39 হয়, OH হবে 56, মানে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড বোঝাচ্ছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড কত, 56 গ্রাম। এখন একটা ফর্মুলা আমরা পড়ছি, S = 1000 W/mv। এখান থেকে আমরা W বের করতে পারি, সুতরাং W = SM। আচ্ছা এখানে V যেটা সেটা মিলিলিটার এককে হবে, ঠিক আছে। MV মিলিলিটার ডিভাইডেড বাই কত হবে বলতো, ডিভাইড বাই 1000। ওকে, S এর মান বসাই দিই 0.04 ইন্টু M, 56 ইন্টু M হচ্ছে যে 600 ডিভাইডেড বাই 1000, 0.04 ইন্টু 56 ইন্টু 600 ডিভাইডেড বাই 1000। আমরা এটা পাচ্ছি 1.344 গ্রাম, ঠিক আছে, 1.344 গ্রাম। ওকে, তাহলে আমি দেখতে পারতেছি এখানে আমরা দ্রবীভূত ক্ষারের পরিমাণ বের করে ফেলছি, এটা খুবই সহজ। এরপরে চলে আসি, ওইটার 2 নম্বরের প্রশ্নটা ছিল, বলা আছে উদ্দীপক অনুসারে সি পাত্রের, ঠিক আছে, উদ্দীপক অনুসারে সি পাত্রের দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে বলছে। আগের প্রশ্নের সাথে মিলে গেছে না, সেম মিলে গেছে। দেখো এখানে কি করছে, এ পাত্র এবং বি পাত্র কি করছে বলতো, যোগ করে দিচ্ছে না সি পাত্রের মধ্যে। এ পাত্রের মধ্যে তোমার ছিল 0.1 মোলার, কি বলছে 100 ml দ্রবণ, কিন্তু এটা কি আছে বলতো, দ্বিক্ষারীয় অম্ল। তোমরা কি জানো দ্বিক্ষারীয় অম্লীয় কোনটা হতে পারে, দ্বিক্ষারীয় অম্লীয় মানে কি বলতো, H2SO4। আর এখানে কি আছে বলতো, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং কি বলতো H2SO4, এই দ্রবণের মধ্যে আমরা মিক্সড করলাম। মিক্সড করে বলছে প্রকৃতি কি হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো না, এই যে ইয়ের ক্ষেত্রে, পাত্র এ এর ক্ষেত্রে তুমি এখান থেকে কি বের করবা বলতো, N এর মানটা বের করবা। পাত্র এর মধ্যে তোমার এখানে কি দেওয়া আছে, V দেওয়া আছে
150 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে, লিটার। আচ্ছা, এস দেওয়া আছে 0.1 মোলার, ঠিক আছে। এখান থেকে তুমি কি করবা, এন বের করবা, এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি, ঠিক আছে, বের করবা। এখান থেকে তুমি আমরা তো এন কিসের বের করছো বলতো, এটা তুমি বের করছো সালফিউরিক অ্যাসিডের, এন অফ সালফিউরিক অ্যাসিড। তুমি আবার এখানে কি পাত্র বি যেটা আছে, পাত্র বি এর ক্ষেত্রে কি করবো বলতো, এখানে আমরা দেওয়া আছে কি এস এর মান দেওয়া আছে 0.04 মোলার, এখানে ভি ইজ ইকুয়াল টু কত লিখবো বলতো, 600 ডিভাইডেড বাই 1000 লিটার। তাহলে তুমি এখান থেকে এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড বের করতে পারবা না, বের করলে তুমি এখানে কী বলবো, মূল সংখ্যা বের করবা, এস ইন্টু ভি, ঠিক আছে। এখান থেকে তোমার এত মোল বের হবে, ঠিক আছে। এটাও কী হবে বলতো, মোল বের হবে। এখন তুমি করবা কি, বিক্রিয়া করবা। বিক্রিয়া মানে কি, সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করলে কি তৈরি করবে, এখানে K2SO4 প্লাস পানি, 2 সমতা কিন্তু হয়ে গেছে। সমতা হওয়ার পরে তুমি এভাবে লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এভাবে সুন্দর করে লিখবা 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল H2SO4। আচ্ছা, তারপর তুমি এখানে একটা মোল সংখ্যা পাবা না, এই যে ইয়ের ক্ষেত্রে এখানে একটা মোল সংখ্যা পাবা না, ঠিক আছে। এই মোল সংখ্যাটা মনে করি এখানে আমি x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে x মোল, এটার ক্ষেত্রে বিক্রিয়া করে কি তুমি দেখবা এখানে একটা মোল সংখ্যা পাবা, ঠিক আছে। দেখবা এই মোলটা কি হবে, কম হবে, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে। তো এখানে তুমি যেই মানটা পাবা, মনে করি এখানে কি পেয়েছো, m পাইছো, তাহলে লিখবা অবশিষ্ট H2SO4 কি লিখবা বলো তো, m যেটা আগে পাইছিলা m মাইনাস ওইখানে কি পাইছিলা বলো তো, মাত্র এখানে মনে করো n পাইলা, ঠিক আছে, m মাইনাস n করবা, তাহলে অতটুকু পাচ্ছ। তার মানে কি এটা হবে, অম্লীয় হবে, দ্রবণটা কি হবে, অম্লীয় হবে। তোমাকে আগেরটাই বুঝাই দিছি, ঠিক আছে, তোমরা নিজের মতো করে নিবা। একটা এটা ডাবল হয়ে গেছে, দেওয়া উচিত ছিল না, বুঝতে পারছো, তোমাকে দেখাই দিলাম কীভাবে করবা। আগের প্রশ্ন কিন্তু এগুলাই ঘুরায় পেঁচায় আসবে। একটা হচ্ছে সমতা বিধানের পরে 2 নম্বর প্রশ্ন থাকবে কি বলতো, ওই যে বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয় করবা, লোহার বিশুদ্ধতা কত, একটা প্রশ্ন এরকম আসতে পারে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন কি আসবে, এরকম ম্যাথ নিয়ে আসবে, দুইটা মিশ্রণ আমি মিশ্রিত করে দিছি, মিশ্রিত করার পর আমি দেখবো এখানে কি একই যৌগ ছিল কিনা, একই যৌগ থাকলে মিশ্রণের ঘনমাত্রা, ঠিক আছে। এরপর দেখবো যদি আলাদা আলাদা কি থাকে বলতো, দ্রবণ থাকে, আলাদা আলাদা যৌগ থাকে, তখন আমরা কি এইভাবে ম্যাথগুলো করে n এর মান বের করে তারপর আমরা বের করবো এটা অম্লীয় না ক্ষারীয়। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2025-এর ম্যাথটা একটু আমরা দেখি, চলো। বলা আছে এ পাত্রে আরও 4.9 গ্রাম আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে। ppm মানে কি বলতো ভাইয়া, পার্টস পার মিলিয়ন। এটা একটা কি বলতো, ঘনমাত্রার একক। তা আমরা চলো একটু দেখি কি কি দেওয়া আছে। এখন এখানে বলছে পাত্র এ, তাহলে আমাদের সব কিছু নিয়ে কাজ হচ্ছে পাত্র এ নিয়ে কাজ করা এই গ নম্বরের জন্য। দেখতে পারতেছি পাত্র একের মধ্যে কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে, 0.1 মোলার ঘনমাত্রা দেওয়া আছে এবং কি 100 ml দ্রবণ দেওয়া আছে। তো এখানে ঘনমাত্রা দেওয়া আছে, দ্রবণ কি আয়তন দেওয়া আছে। তো এখান থেকে আমি ডব্লিউ এর মানটা বের করতে পারি না, ডব্লিউ এর মানটা বের করার পরে আমি দেখব এখানে যতটুকু যোগ করছি এটা আমি কি যোগ করে দিব, যোগ করার পরবর্তীতে আমি কি তার ppmটা বের করব। তাহলে করি চলো। এখানে দেখতে পারতেছি আমি এস এর মান দেওয়া আছে কত বলতো, 0.1 মোলার। আচ্ছা, এখানে ভি কত দেওয়া আছে বলতো ভাইয়া, ভি দেওয়া আছে 100 ml। আচ্ছা, এখানে আমি জানি এম, এখানে সালফিউরিক অ্যাসিড না, সালফিউরিক অ্যাসিডের এম এর মান হচ্ছে যে 98 গ্রাম। আচ্ছা, তো এখান থেকে আমি কি বের করবো তখন, ডব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট বের করবো। আমরা জানি এস ইজ ইকুয়াল টু 1000 W/mv। তাহলে এখান থেকে আমি ডব্লিউ এর মানটা বের করতে পারি। সুতরাং ডব্লিউ ইজ ইকুয়াল টু SMV, ভিটা কি হবে, মিলিলিটার এককে হবে, ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এস এর মান 0.1 মোলার ইন্টু এম হচ্ছে যে 98, ভি এর মান দেওয়া আছে 100 ডিভাইডেড বাই 1000।
আচ্ছা, এর মানটা কত হবে? 0.1 ইন্টু 98 ইন্টু 100 ইন্টু 100 ভাগ 1000, এটা হবে 0.98 গ্রাম। এটাও ক্যালকুলেট করা লাগে, তো হাতাতেই করা যায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কিন্তু ডব্লিউটা বের করে ফেলছি, মানে এই দ্রবণের মধ্যে ডব্লিউ কত দেওয়া আছে। এখন এই ডব্লিউর মধ্যে আমি কি এক্সট্রা কি 4.9 আমি এখানে যোগ করব, ঠিক আছে। তাহলে যোগ করার পরে কতটুকু থাকতেছে, যোগ করার পরে আমি এখানে পাচ্ছি 4.9 যোগ কত পাচ্ছি আমি বলতো 0.98 গ্রাম যোগ 4.9, তাহলে আমি পাচ্ছি 5.88 গ্রাম। তাহলে ডব্লিউ আমি পেয়ে গেছি। ডব্লিউ পাওয়ার পরে ডব্লিউর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাকে এখানে ঘনমাত্রা বের করতে হবে পিপিএম এককে, ঘনমাত্রা পিপিএম এককে। এখন তুমি কি জানো ভাইয়া, পিপিএম মানে হচ্ছে যে পার্টস পার মিলিয়ন, এটাকে অপরভাবে লেখা যায় মিলিগ্রাম পার লিটার, লেখা যায় মিলিগ্রাম পার লিটার। মানে কি, তুমি এই পিপিএম এর উপরে লবের মধ্যে কি রাখবা, ভর রাখবা, নিচে কি রাখবা, আয়তন, ঠিক আছে। এখন দেখো তো এখানে আমি ভর পেয়ে গেছি না, এটা কি আসলে বলতো, ভর দেওয়া আছে, আর কি আছে বলতো, আয়তন দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে সুন্দর করে লিখতে পারি না। সুতরাং মিলিগ্রাম পার ডেসিলিটার, ডেসিলিটার না লিটার, মিলিগ্রাম পার লিটার এককে, মিলিগ্রাম পার লিটার এককে ঘনমাত্রা হবে। উপরে আমি কি রাখবো, ভর রাখবো, মিলিগ্রাম রাখতে হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে বলতো, গ্রাম দেওয়া আছে। তাহলে গ্রাম থেকে আমি মিলিগ্রামে যখন কনভার্ট করব তখন কি করতে হবে, 4.88 ইন্টু 1000 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে আমি এটা কি পাচ্ছি বলতো, মিলিগ্রাম পেয়ে গেছি। আচ্ছা, আর এটা কি লিটারে নিতে হবে, কিন্তু এটা কি দেওয়া আছে বলতো, মিলিটার দেওয়া আছে। মিলিটার থেকে আমাদের কিসে নিতে হবে, লিটারে নিতে হবে, 100। তাহলে 100 বাই কত দেওয়া হচ্ছে, 1000, 100 বাই 1000। তাহলে আমরা করি, চলো। 5.88 টু 10,000 ভাগ 100 ইন্টু, আচ্ছা এটা পাচ্ছি আমরা কত বলো তো, 5880 মিলিগ্রাম, এটা লিটার, ঠিক আছে, মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার যে কথা আমরা কি লিখতে পারি, পিপিএম একই কথা লিখতে পারি, এত পিপিএম, ঠিক আছে। তাহলে ঘনমাত্রা আমরা পিপিএম এককে বের করে ফেললাম, ঠিক আছে। এই হচ্ছে সি। এরপর আমরা চলে আসি ডি এর মধ্যে কি দেওয়া আছে। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2025 বলা আছে এ ও বি, মানে পাত্র এ, পাত্র এ এবং পাত্র বি তুমি প্রথমে যোগ করতেছো। যোগ করার পরে কি আছে, এ এবং সি, মানে এ এর সাথে পরে আবার কি করবা, এ এর সাথে বি যোগ, এ এর সাথে আবার সি যোগ, বুঝতে পারছো, যোগ করলা। পাত্রের দ্রবণের টাইট্রেশন একই নির্দেশক ব্যবহার করা যাবে কি না যথাযথ কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, পাত্র এর সাথে আমি কি করতেছি, পাত্র বি মিশাচ্ছি। প্রথমে চিন্তা করো এ প্লাস বি, তাহলে আমি এটাকে লিখতে পারি না, পাত্র এতে, পাত্র এ, পাত্র এর মধ্যে কি দেওয়া আছে বলতো, পাত্র এতে দেওয়া আছে কি বলতো, সালফিউরিক অ্যাসিড। পাত্র এতে আছে H2SO4। তুমি কি জানো H2SO4 কি একটা সবল অ্যাসিড, H2SO4 একটা কি সবল অ্যাসিড। আচ্ছা, পাত্র বি, পাত্র বিতে আছে কি আছে বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি বলতো, দুর্বল ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার। এখন তুমি যদি একটা সবল অ্যাসিডের সাথে একটা দুর্বল ক্ষার বিক্রিয়া করো, সবল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার বিক্রিয়া করো, যেই মিশ্রণটা তৈরি হবে কি হবে বলতো, অম্লীয় মিশ্রণ তৈরি হবে। অবশ্যই কি হবে, সবল যেটা সেটা কি হবে, জয়ী হবে। দুর্বল এবং সবলের মধ্যে যেটা সবল থাকবে সেটা জয়ী হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি না, পাত্র দুটি মিশ্রিত হলে, মানে কি এখানে সালফিউরিক অ্যাসিড প্লাস কি বলতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে তখন যে দ্রবণটা তৈরি হবে, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট প্লাস পানি তৈরি হবে।
ঠিক আছে, এটা একটা কি বলতো, এটা একটা কি দ্রবণ তৈরি হবে বলতো? আচ্ছা, এটা লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট এখানে লিখে ফেলবা। কি বলতো? এই দুইটার বিক্রিয়ায় অবশ্যই কি হবে বলতো? একটা অম্লীয় দ্রবণ তৈরি হবে। কি দ্রবণ তৈরি হবে? অম্লীয় দ্রবণ। অম্লীয় দ্রবণ। এটার ব্যাখ্যাটা এভাবে লিখবা, যেহেতু সালফিউরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড এবং কি বলতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, তাহলে অবশ্যই বিক্রিয়া শেষে সবল অ্যাসিড তৈরি হবে, অবশ্যই অম্লীয় দ্রবণ তৈরি হবে। এখন অম্লীয় দ্রবণ হলে, ঠিক আছে, এখন লিখবা অম্লীয় দ্রবণ। তুমি কি করতেছো? নির্দেশক ইউজ করতে চাচ্ছ। অম্লীয় দ্রবণের জন্য আমরা নির্দেশক কোনগুলো ইউজ করে থাকি? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। অম্লীয় দ্রবণে আমরা নির্দেশক ইউজ করে থাকি মিথাইল অরেঞ্জ এবং কি বলতো মিথাইল রেড। তোমরা একটু মনে রাখবা, পিএইচ এর মিটারের ক্ষেত্রে এখানে মনে করো 0, মাঝখানে নিউট্রাল 7, এখানে 14। তো 0 থেকে 7 পর্যন্ত এটা হয় অম্লীয়, 0 থেকে 7 হয় অম্লীয়। তো অম্লীয় ক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ এবং কি বলতো মিথাইল রেড ইউজ করে থাকি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইউজ করে থাকি। আর 7 থেকে 14 যখন ক্ষারীয় হয়ে থাকে, ক্ষারীয় ক্ষেত্রে আমরা কি থাকি? ফেনফথ্যালিন ইউজ করে থাকি, ফেনফথ্যালিন। আর যেগুলো নিরপেক্ষ, নিউট্রাল, সেগুলো আমরা সব কিছু ইউজ করতে পারি। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বা ফেনফথ্যালিন আমরা ইউজ করব। এখন চলো আসি পাত্র এ এবং বি, পাত্র এ এবং সি। পাত্র সিতে কি আছে বলতো? পাত্র সিতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি বলতো? সবল ক্ষার। এখন দুইটার মিশ্রণের ক্ষেত্রে কি তৈরি হবে বলতো? সালফিউরিক অ্যাসিড এবং কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে সোডিয়াম ক্লোরাইড একটা কি বলতো? নিরপেক্ষ, এটা একটা কি বলতো? নিরপেক্ষ। তাহলে এখানে বিক্রিয়া শেষে কি তৈরি হবে বলতো? নিরপেক্ষ দ্রবণ তৈরি হবে। এটা ব্যাখ্যাটা এভাবে লিখবা, সবল অ্যাসিড এবং সবল ক্ষার, সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে কি তৈরি হয় বলতো? নিরপেক্ষ দ্রবণ তৈরি হয়। তার মানে কি? তার পিএইচ কত থাকবে বলতো? পিএইচ হবে 7। এখন লিখবা পিএইচ 7 হলে, পিএইচ ইজ ইকুয়াল টু 7 হলে আমরা যে কোনো নির্দেশক, যেমন কি কি আছে, যেমন কি আছে? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড অথবা কি বলতো ফেনফথ্যালিন, যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি, সবগুলোই আমরা ব্যবহার করতে পারবো। এখন তোমার প্রশ্ন বলছে এ এবং বি এর মধ্যে যেই তুমি নির্দেশকটা ইউজ করতেছো, কোনটা ইউজ করতেছো বলতো? একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, এটা কি মিথাইল রেড ইউজ করতেছো। এটা আবার এ এবং সি পাত্রের মিশ্রণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই যাবে, কারণ এ এবং সি মিশ্রণ করে তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারবা। তার মানে কি বলতো? ব্যবহার করা, এই দুইটার ক্ষেত্রেই একই কি হবে? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড তুমি ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। বুঝতে কি পারছি? এভাবে একটু লিখে দিবা বর্ণনা। হ্যাঁ, চলো পরের প্রশ্নে যাই। ওইটা সহজ ছিল, এখন আমরা দেখব পরের প্রশ্নে কি বলা আছে। পরের প্রশ্নে বলা আছে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। বি পাত্রের দ্রবণ, চলো দেখো কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তুমি পিপিএম, পার্টস পার মিলিয়ন এককে তুমি ঘনমাত্রা নির্ণয় করবা। আচ্ছা আচ্ছা, এরপর আমরা এসে ঘনমাত্রা এককে বের করব। তাহলে আমি দেখব বি এর এককের মধ্যে কি কি দেওয়া আছে। বি এর মধ্যে আমি দেখতে পারতেছি এখানে তোমার আয়তন, ভি কে কত দেওয়া আছে বলতো? আয়তন দেওয়া আছে 200 ml, ঠিক আছে। ডব্লিউ এর মান দেওয়া আছে 0.2 গ্রাম, ঠিক আছে। এখানে আমরা জানি এম, সোডিয়াম হাইড্রোক্সাইড কত বলতো? 40। আচ্ছা, তো এখান থেকে আমি এস এর মানটা বের করতে পারি না? এস এর মানটা বের করব, তাহলে আমরা জানি কি জানি বলতো? এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এম ভি। আচ্ছা, 1000 এম ভিটা হচ্ছে যে মিলিলিটার এককে নিতে হবে, এর মিলিলিটার এককে দেওয়া আছে 1000 ডব্লিউ, ডব্লিউর মান কত দেওয়া আছে? 0.2 দেওয়া আছে। এম এর মান দেওয়া আছে হচ্ছে 40, ভি এর মান দেওয়া আছে 200। চলো করি, 1000 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই 200, 0.025 কি মোলার পাচ্ছি।
এখন আমি মোলার পেয়ে গেছি, এখন আমাকে পিপিএম এককে কনভার্ট করতে হবে না? তুমি কি জানো পিপিএম এর একটা ফর্মুলা আছে যে পিপিএম ইজ ইকুয়াল টু SM ইন্টু 10⁻³ তার মানে কি তোমার পিপিএম বের করতে গেলে অবশ্যই তোমার এস এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি সুতরাং পিপিএম ইজ ইকুয়াল টু SM ইন্টু 10⁻³ এস এর মান কত দেওয়া আছে 0.025 ইন্টু এম, এম এর মান দেওয়া আছে 40 ইন্টু 10⁻³। চলো আমরা দেখি যার মান কত ইন্টু 40 ইন্টু 10⁻³। আচ্ছা এটা হচ্ছে 10,000 পাচ্ছি, ঠিক আছে 1000 পাচ্ছি। একটু আমি দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ এটা আমরা পাচ্ছি 1000 ppm, 1000 ppm শেষ। ওকে আচ্ছা লাস্ট প্রশ্ন, আচ্ছা এটাই লাস্ট প্রশ্ন ছিল। আচ্ছা একটা প্রশ্ন মিস হয়ে গেছে। আচ্ছা আমি তোমাকে বলে দিতেছি ওই প্রশ্নটা কী ছিল, ঠিক আছে? মানে এর পরের প্রশ্নটা এখানে তুলতে ভুলে গেছে। তো ওই মানে হচ্ছে যে এটা কোন বোর্ডে ছিল বলতো? এটা ছিল সিলেট বোর্ড 2025-এ ডি নম্বর প্রশ্ন ছিল। মানে আমি হচ্ছে যে দুইটা পাত্র ছিল না, কী কী পাত্র ছিল বলতো? একটা হচ্ছে যে 100 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড, 200 ml 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দ্রবণটাকে কি করছে বলতো? মিশ্রিত করছে। মিশ্রিত করার পরে বলা হচ্ছে যে ওর পিএইচ এর মানটা কি হবে। তো পিএইচ এর মানটা যদি কিভাবে হয় বের করতে হয়, তাহলে তুমি কি এখান থেকে এভাবে সুন্দর করে করতে পারো না? এখানে পাত্র এর ক্ষেত্রে এন এর মানটা বের করবা, পাত্র এর ক্ষেত্রে তুমি এন এর মানটা বের করবা, পাত্র এ। তারপর পাত্র বি এর ক্ষেত্রে তুমি এখানে করবা এন এর মানটা বের করবা। তাহলে এখানে তুমি এন অফ সালফিউরিক অ্যাসিড পাচ্ছ, এন অফ সালফিউরিক অ্যাসিড, এখানে এন অফ কি পাচ্ছ বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছ। তো এই দুইটার ক্ষেত্রে যেটা পাবা এরপর তুমি কি এটাকে যোগ করে দিবা, তাহলে আমি কি H2SO4 প্লাস, আচ্ছা আমি তোমাকে সুন্দর করে দিচ্ছি সমস্যা নেই, যেহেতু আমার কাছে প্রশ্ন আছে লিখে দিচ্ছি। এখন আমি কি করবো বলতো? পাত্র এ এর ক্ষেত্রে লিখে দিচ্ছি, দাঁড়াও ওই ডি নম্বরটা অ্যান্সার ডি গো। তো তোমার এখানে আছে পাত্র এ, আর কি আছে বলতো? পাত্র বি আছে। হ্যাঁ পাত্র এর মধ্যে তোমার কি ছিল বলতো? সালফিউরিক অ্যাসিড ছিল, এখানে ছিল সালফিউরিক অ্যাসিড। তো তুমি সালফিউরিক অ্যাসিডে কি কি ছিল এখান থেকে তুমি এন এর মানটা বের করবা। এন অফ সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? এস সালফিউরিক অ্যাসিড ভি সালফিউরিক অ্যাসিড। যখন বের করবা এখানে এস কি ছিল? এস ছিল 0.5, এস ছিল 0.5 মোলার, ভি এর মান দেওয়া ছিল 100। তাহলে 100 বাই কি 1000 করবা, যেহেতু এটা অবশ্যই কিসে নিতে হবে? লিটারে নিতে হবে, এটাকে কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। তো এখান থেকে আমি পাই 0.05 মোল। তা আমি সালফিক অ্যাসিডের মোল সংখ্যা বের করে ফেলছি। এখন আমি কি করব? পাত্র বিতে কি ছিল বলতে ভাই? সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আমি কি এন এর মানটা বের করতে পারি না? এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু এস ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ভি ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তো এখান থেকে আমি কি এন এর মানটা যদি বের করি, এখানে এস ছিল 200 ইন্টু ডিভাইডেড বাই 1000, এটা ভি আর কি, এস ছিল 0.025। এখান থেকে আমি এন এর মান পাবো 5 ইন্টু 10⁻³ মোল। আচ্ছা তো আমি কি করছি? এখানে মোল সংখ্যা পাচ্ছি, এখানেও মোল সংখ্যা পাচ্ছি। এখন আমি কি করব? আগের নিয়মের মতো দুইটা আমি কি যোগ করে দিব। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কার সাথে বলো তো? আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। যদি বিক্রিয়া করে তাহলে সমতা বিধান করলে আমরা পাচ্ছি সোডিয়াম সালফেট, আর পাচ্ছি আমরা পানি। তাহলে আমি দেখতে পারতেছি এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলতো 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এখানে এই যে মাত্র আমি যে মোল সংখ্যাটা বের করছি, এই মোল সংখ্যার মাধ্যমে এখানে বিক্রিয়ার মধ্যে কতটুকু সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা লাগতেছে সেটা আমরা বের করতে পারবো না, এভাবে বের করবো আগের মতোই। তাহলে আমি এখানে লিখতে পারি 2 মোল, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি বলতো 1 মোল সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে। ওকে আচ্ছা তো আমি এখান থেকে এখন বের করব কতটুকু ছিল বলতো? এখানে লিমিটিং রিঅ্যাক্টেন্ট ছিল 5 ইন্টু 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাহলে 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2, ঠিক আছে, মোল সালফিউরিক
অ্যাসিডের সাথে। তো এখান থেকে আমি কি পাচ্ছি বলতো, বিক্রিয়াকৃত সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে যে 2.5 × 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড। এখানে আমি সালফিউরিক অ্যাসিড হচ্ছে যে মোল সংখ্যা পেয়ে গেছি, তাহলে কি অবশিষ্ট কতটুকু সালফিউরিক অ্যাসিড বের করতে পারবো না? আগে যতটুকু ছিল সালফিউরিক অ্যাসিড এটা আমরা মাইনাস করে দেবো, সুতরাং আগের মতো কিন্তু আগাচ্ছি, নতুন কিছু নাই। অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 0.05 মাইনাস 2.5 × 10⁻³ ইজ ইকুয়াল টু, এটার মান আসতেছে 0.0475 মোল সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন তোমার নতুন করে ম্যাথ শুরু হবে। তোমাকে বলছে এই যে সালফিউরিক অ্যাসিডটা অবশিষ্ট আছে, তাহলে এটাকে আমাদের পিএইচ বের করে দেখাতে হবে। এটার হচ্ছে যে পিএইচ বের করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যখন পিএইচ বের করি ঘনমাত্রা দিয়ে আমরা পিএইচ বের করি। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, কিন্তু এখানে তোমার কি দেওয়া আছে? মোল সংখ্যা দেওয়া আছে। তো যদি মোল সংখ্যা দেওয়া থাকে তুমি এখান থেকে তার ঘনমাত্রা বের করতে পারবে না? পারবা, কারণ এইটা তোমার কি বলতো বিক্রিয়া শেষে অবশিষ্ট আছে। বিক্রিয়া শেষে অবশিষ্ট আছে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, তাহলে বিক্রিয়ার পরে যার মোল সংখ্যা, যার আয়তন কত থাকবে বলতো? দুইটা মিশ্রণের যে আয়তন থাকবে, এটার আয়তন ছিল 100, এটা ছিল 200, তাহলে টোটাল মিশ্রণের আয়তন কত পাচ্ছি? 300 ml। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি মিশ্রণের শেষে, বিক্রিয়া শেষে আমরা সালফিউরিক অ্যাসিডের আয়তন কত পাচ্ছি? 300 ml পাচ্ছি। অবশিষ্ট যে সালফিউরিক অ্যাসিড আছে তার আয়তন কত পাচ্ছি? 300 ml। আর এখানে মোল সংখ্যা কত আছে? 0.0475 মোল পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা তার কি ঘনমাত্রা বের করতে পারি। তাহলে আমরা লিখব, সুতরাং অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, সুতরাং অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, আমরা একটা ফর্মুলা পড়ছি N = SV, তাহলে আমরা লিখতে পারি না S = N/V, তাহলে আমরা লিখতে পারি ঘনমাত্রা = N/V। N আমরা একটু আগে লিখছিলাম, কত বলতো? অবশিষ্ট যেটা পাইছি 0.0475। আচ্ছা, ভি কত পাচ্ছিলাম? ভি হচ্ছে যে টোটাল যে মিশ্রণ ছিল, কত ছিল? 100 + 200 কত ছিল? 300। তাহলে এখানে আমরা কি লিখবো? 300 লিখবো। ঠিক আছে, মিশ্রণের আয়তন সমান 100 + 200 সমান পাচ্ছি আমরা 300 ml। ঠিক আছে, আয়তন, মিশ্রণের আয়তন। তো এখান থেকে আমরা ঘনমাত্রা কত পাই? এখান থেকে একটা ঘনমাত্রা পাচ্ছি আমরা। এখন কথা হচ্ছে যে তুমি 300 ml নিচ্ছ, কিন্তু মনে আছে এখানে এসবি এটা আমরা লিটার এককে নিছিলাম, তাই এটা কি একে নিতে হবে? লিটার নিতে হবে। 300 / 1000 লিটার ডিভাইডেড বাই 1000 লিটার। তো এখান থেকে আমরা কত পাচ্ছি বলতো? এটা আমরা পাচ্ছি 0.158 মোলার। তো আমি এখন ঘনমাত্রা পেয়ে গেছি। ঘনমাত্রা পেয়ে গেলে এখন আমার কি বলতো, আমাদের হচ্ছে যে পিএইচ বের করা খুব সহজ। এখন আমি দেখতে পাচ্ছি এখানে তোমার অম্লটা কি ছিল বলতো? দ্বিক্ষারীয় অম্ল ছিল, মানে দুইটা H+ ছিল। তাহলে বিক্রিয়ার মধ্যে আমরা জানি H2SO4 বিক্রিয়া শেষে কি বলতো? দুইটা H+ তৈরি করে, দুইটা H+ তৈরি করে। তার মানে কি ওর যে ঘনমাত্রা থাকবে, ওর ঘনমাত্রাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যখন পিএইচ বের করব। সুতরাং আমরা পিএইচ বের করব। পিএইচ অফ মিশ্রণের পিএইচ ইজ ইকুয়াল টু কত? মাইনাস লগারিদম, অবশিষ্ট মিশ্রণ মানে কি H+ ছিল, মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। হাইড্রোজেনের কনসেন্ট্রেশনকে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, মাইনাস লগারিদম অফ কত ছিল? 2 × 0.158, 2 × 0.158 মাইনাস লগারিদম অফ 0.31 হবে মনে হয়, 0.3167। তো এটা যদি পিএইচ বের করা যায় আমরা পাবো 0.5। তাহলে আমরা পিএইচ কত পাচ্ছি বলো তো? সুতরাং পিএইচ পাচ্ছি আমরা 0.5। এটাই হবে অ্যান্সার। তোমাকে বলছে ওই মিশ্রণের পিএইচ কত হবে। যেহেতু অবশিষ্ট কি ছিল? HCl ছিল, তাহলে পিএইচ অবশ্যই হবে অম্লীয় হবে, অনেক বেশি অম্লীয়। কত পাচ্ছি আমরা? 0.5 পাচ্ছি। কীভাবে বের করছি বলছি, দুইটার আমরা মোল সংখ্যা বের করছি। মোল সংখ্যা বের করার পরে বিক্রিয়া লিখছি। বিক্রিয়ার মধ্যে আমরা কি ঐকিক নিয়মের মধ্যে করছি? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তোমার লাগে 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে ওই যে আমরা মোল সংখ্যা বের করছি অততে কত থাকবে? এটা হচ্ছে বিক্রিয়ার মধ্যে পাচ্ছি। ঠিক আছে, এটা পাচ্ছি আমরা বিক্রিয়ার মধ্যে এত মোল আমরা সালফিউরিক অ্যাসিড পাচ্ছি। এখন আমি দেখব আগের থেকে সালফিউরিক অ্যাসিড কি অনেক কম পরিমাণ আছে, তাই মানে কম পরিমাণে বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাহলে অবশিষ্ট কিছু থাকবে। আমরা অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড পেয়ে গেছি। অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড থেকে আমরা কি করব? ঘনমাত্রা নির্ণয় করব। ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে যে S = N/V।
এন তো আমরা মোল সংখ্যা বের করছি, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড। ভি বের করব কি বলতো, টোটাল যে মিশ্রণ আছে মিশ্রণের যে আয়তন সেটা আমরা করব। মিশ্রণের আয়তন কত, 300 ml। 300কে আমরা কি করব, লিটারে কনভার্ট করব। তাহলে এখান থেকে আমরা মোলার পাবো। মোলার পারলে বাকির কথা আমরা কি ঘনমাত্রা জানি, ঘনমাত্রা থেকে আমরা পিএইচ বের করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের মোটামুটি ক্লাস। তো এগুলো করলেই মোটামুটি একটা আইডিয়া থাকবে। এর আশেপাশে কিছু ম্যাথ থাকবে, মানে সবগুলো ম্যাথই আমাদের ফিল আপ করা হয়েছে, এইগুলো দেখলেই হবে। আর বাকিগুলো একটু বুঝতে হবে তুমি কি প্রশ্ন ধরতে পারতেছো কিনা। যদি প্রশ্ন ধরতে পারো তাহলে এখান থেকেই ম্যাথগুলো আসবে। তো তোমাদের জন্য সবার জন্য দোয়া থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। ঈদ মোবারক।